স্টুডেন্টস, আমাদের আজকের টপিক লেনদেনের সাক্ষ্য প্রমাণ অর্থাৎ এভিডেন্স অফ ট্রানজ্যাকশনস। আমরা জানি যে হিসাবশাস্ত্রে অর্থের অঙ্কে মাপা যায় এরকম কোনো ঘটনার ফলে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে তবে সেই সকল ঘটনাকে লেনদেন বলা হয়। আমরা লেনদেন সম্পর্কে ধারণা ইতিপূর্বেই অর্জন করেছি। এখন প্রশ্ন হলো, সেই লেনদেনগুলিকে যখন হিসাবের খাতায় লিপিবদ্ধ করা হয় তখন কিসের ভিত্তিতে লিপিবদ্ধ করা হয়? অর্থাৎ আমি বলতে চাইছি যে ধরো অ্যাকাউন্ট্যান্ট কিছু লেনদেন হিসাবের বইতে লিপিবদ্ধ করলো, এইবার সেই লেনদেনের রেসপেক্টে যদি কোনো প্রমাণপত্র না থাকে তাহলে এক বছর শেষে কোনো লেনদেন বিষয়ে যদি আমাদের সংশয় দেখা দেয় তাহলে সেই সংশয়ের অবসান কিভাবে ঘটানো সম্ভব? কিংবা মনে করো যদি কোনো প্রমাণপত্রের প্রয়োজন না হয়, সেরকম হলে কারচুপির উদ্দেশ্যে অনেক কাল্পনিক লেনদেনও হিসেবের খাতায় লিপিবদ্ধ হতে পারে। তাই তাদের প্রতিরোধ করার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে প্রত্যেক লেনদেনের রেসপেক্টে একটা করে ডকুমেন্ট থাকা বাঞ্ছনীয়। সেই ডকুমেন্টের ভিত্তিতে লেনদেনগুলোকে লিপিবদ্ধ করা হয়। এই ডকুমেন্টগুলোকে বলা হয় সোর্স ডকুমেন্টস। ইনভয়েস, ক্যাশ মেমো, পেইং স্লিপ, চেক, ডেবিট নোট, ক্রেডিট নোট ইত্যাদি হলো সোর্স ডকুমেন্টসের উদাহরণ। এই ডকুমেন্টগুলো হলো লেনদেনের প্রমাণ, অর্থাৎ লেনদেন যে সংগঠিত হয়েছে তার প্রমাণ এই ডকুমেন্টগুলো। এই ডকুমেন্টগুলোর উপর ভিত্তি করেই লেনদেনগুলো হিসাব বইতে লিপিবদ্ধ করা হয়। অ্যাকাউন্টিং এর ভাষায় এই ডকুমেন্টকে বলা হয় ভাউচার। সুতরাং সোর্স ডকুমেন্টকেই আমরা বলবো সোর্স ভাউচার বা সাপোর্টিং ভাউচার্স। আমরা ইতিমধ্যেই জেনেছি যে লেনদেনকে হিসাবের বইতে লিপিবদ্ধ করার পূর্বে ঠিক করতে হয় কোন কোন অ্যাকাউন্ট লেনদেনের সঙ্গে জড়িত এবং তাদের মধ্যে কোন অ্যাকাউন্ট ডেবিট হবে এবং কোন অ্যাকাউন্ট ক্রেডিট হবে। এই যে বিশ্লেষণমূলক কাজ, এটা আবার আরেকটা ডকুমেন্টে বা আরেকটা ভাউচারে করা হয়ে থাকে। সেই ভাউচারের নাম হচ্ছে অ্যাকাউন্টিং ভাউচার। এই অ্যাকাউন্টিং ভাউচারে সোর্স ডকুমেন্ট থেকে তথ্য নিয়ে তাদেরকে বিশ্লেষণ করে কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে সেইটা ঠিক করা হয় এবং এই অ্যাকাউন্টিং ভাউচার থেকেই সরাসরি হিসাবের বইতে লেনদেনগুলো লিপিবদ্ধ করা হয়ে থাকে। অ্যাকাউন্টিং ভাউচার সম্পর্কে বিস্তারিত আমরা পরের ক্লাসে শিখব। আজ আমরা সোর্স ডকুমেন্ট বা সোর্স ভাউচারটাই শিখব। সুতরাং সোর্স ডকুমেন্ট কি আমরা জানলাম যে লেনদেনের বিস্তারিত বিবরণ সহ যে লিখিত দলিল প্রস্তুত হয় তাকে বলা হয় সোর্স ডকুমেন্ট। আমরা কতগুলো উদাহরণ ইতিপূর্বেই বলেছি, আর একবার বলছি, যেমন ইনভয়েস, ক্যাশ মেমো, পেইং স্লিপ, চেক, ডেবিট নোট, ক্রেডিট নোট, রিসিপ্টস ইত্যাদি হলো সোর্স ডকুমেন্টসের উদাহরণ। এইবার আমরা এই ডকুমেন্টগুলো সম্পর্কে আজকের ক্লাসে খানিকটা ধারণা লাভ করব। ডকুমেন্টগুলো দেখতে কেমন হয় এবং ডকুমেন্টগুলো কখন কখন কিসের সঙ্গে, কোন ধরনের লেনদেনের সঙ্গে যুক্ত, সেগুলো আমরা আজকের ক্লাসে আলোচনা করব। আমরা প্রথমেই নিচ্ছি ইনভয়েস বা বিল, বাংলায় বলা হচ্ছে চালান। ইনভয়েস বা বিল হচ্ছে ধারে পণ্য বিক্রির ক্ষেত্রে বিক্রেতা প্রস্তুত করে, অর্থাৎ ইনভয়েস ব্যাপারটা ক্রেডিট পারচেজের সঙ্গে, ক্রেডিট পারচেজ অফ গুডস এর সঙ্গে রিলেটেড। যখন
বাকিতে পণ্য বিক্রি করা হয় তখন বিক্রেতা একটা নথি তৈরি করে, একটা ডকুমেন্ট তৈরি করে এবং তাতে যেমন বিক্রেতার নাম, ঠিকানা ইত্যাদি ছাপা থাকে, তেমনি ক্রেতারও নাম, ঠিকানা এবং পণ্য সম্পর্কে বিস্তারিত বিবরণ, যেমন পণ্যের পরিমাণ, বিবরণ, পণ্যের দর, মোট মূল্য, তার সঙ্গে জিএসটি অ্যাডিশন হলে বা আনুষঙ্গিক খরচ কিছু থাকলে সবই এতে উল্লেখ করা থাকে। চালান বা ইনভয়েসের অরিজিনাল কপি ক্রেতাকে দিয়ে দেওয়া হয় এবং তার একটা ডুপ্লিকেট কপি সেটা বিক্রেতার কাছে থাকে। এবার ক্রেতা এই অরিজিনাল যে কপিটা পায় সেই কপির ভিত্তিতে, এটা তার সোর্স ডকুমেন্ট, এই কপির ভিত্তিতে তার হিসাবের বইতে লিপিবদ্ধ করে এবং বিক্রেতা তার যে ডুপ্লিকেট কপি সেই কপির ভিত্তিতে তার হিসাবের বইতে লিপিবদ্ধ করে। আমরা দেখতে পাচ্ছি ছবিতে যে ইনভয়েস দেখতে কেমন হয়। আমরা ইনভয়েসে দেখতে পাচ্ছি যে যিনি ইনভয়েস তৈরি করছেন তার নাম, ঠিকানা উপরে থাকছে, বাঁদিকে থাকছে যিনি ক্রেতা তার নাম, ঠিকানা, ডান দিকে আমরা দেখছি ইনভয়েস নাম্বার থাকছে, ইনভয়েসের একটা ডেট থাকছে এবং এরপরে কোয়ান্টিটি, ডেসক্রিপশন, রেট, অ্যামাউন্ট এই কলামগুলো থাকছে। এখানে কোয়ান্টিটির ঘরে কত পরিমাণ কেনা হয়েছে, ডেসক্রিপশনে কি কেনা হয়েছে, রেট উল্লেখ করা হচ্ছে এবং টোটাল অ্যামাউন্টটা ডান দিকের ঘরে দেখানো হচ্ছে। এর সঙ্গে অ্যাডিশনাল চার্জ হিসাবে জিএসটি যদি কিছু চার্জ করা থাকে অবশ্যই জিএসটি চার্জ হবে। নিচে একটা কথা লেখা রয়েছে আমরা দেখতে পাচ্ছি বাঁদিকে, সেটা হচ্ছে E&OE। এই কথাটার অর্থ হলো এরর্স অ্যান্ড অমিশনস একসেপ্টেড, অর্থাৎ ইনভয়েস তৈরি করার সময় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তবে সেই ভুল ত্রুটি পরবর্তী সময়ে রেকটিফিকেশন করা যাবে, সেই সুযোগটা এখানে রাখা হচ্ছে। এরপর আমরা ক্যাশ মেমো সম্পর্কে জানব। আমরা পড়লাম যে ইনভয়েসটা হচ্ছে ধারে পণ্য বিক্রির ক্ষেত্রে ইনভয়েস, আর যখন পণ্য ধারে নয় নগদে অর্থাৎ ক্যাশে বিক্রি হচ্ছে তখন যে ডকুমেন্টটা তৈরি করতে হয় তার নাম হচ্ছে ক্যাশ মেমো। এক্ষেত্রেও কিন্তু ক্যাশ মেমোতে ক্রেতার নাম, ঠিকানা এবং পণ্যের বিস্তারিত বিবরণ লেখা থাকে। আমরা ছবিতে ক্যাশ মেমোর একটা স্পেসিমেন কপি দেখতে পাচ্ছি। এক্ষেত্রেও ক্যাশ মেমোরও একটা নাম্বার থাকবে, ডেট থাকবে এবং নিচের যে টেবিল পার্টটা সেটা মোটামুটি ইনভয়েসের মতোই দেখতে, কোয়ান্টিটি, ডেসক্রিপশন, রেট, অ্যামাউন্ট এভাবেই রয়েছে। এক্ষেত্রেও একই রকমভাবে লেখা হচ্ছে, হ্যাঁ, এবং নিচে অনেক সময় কিছু অ্যাডিশনাল তথ্য, কিছু ক্রেতার কিছু বক্তব্য থাকলে সেটা সাধারণত লেখা হচ্ছে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি লেখা রয়েছে যে গুডস ওয়ান সোল্ড উইল নট বি টেকেন ব্যাক, একবার পণ্য বিক্রি হয়ে গেলে ফেরত নেওয়া হবে না। এই ধরনের কথা বিক্রেতার তরফ থেকে ক্যাশ মেমোর সঙ্গে লিখিত থাকে। এবার আমরা আসছি পে ইন স্লিপ বা ডিপোজিট স্লিপ। এই পে ইন স্লিপ বা ডিপোজিট স্লিপ এটা সাধারণত ব্যাংকে যদি আমরা টাকা বা চেক জমা করি তার জন্য যে ফর্মটা ফিল আপ করতে হয় সেটাকেই বলা হয় পে ইন স্লিপ বা ডিপোজিট স্লিপ। এর দুটো পার্ট হয়। বাঁদিকে এটা যিনি গ্রাহক ব্যাংকের, যিনি টাকা জমা দিচ্ছেন বা চেক জমা দিচ্ছেন তাকে কাউন্টার পার্ট হিসেবে দিয়ে দেওয়া হয় এবং ডান দিকের অংশটা ব্যাংক রেখে দিয়ে থাকে। হ্যাঁ, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে পে ইন স্লিপ কেমন হয়। পে ইন স্লিপে অ্যাকাউন্ট নাম্বার, ডেট, কত টাকা জমা হচ্ছে বা কত টাকার চেক জমা হচ্ছে তার পরিমাণ সংখ্যায় এবং কথায় দুটোই লিখতে হয়। যদি ক্যাশে জমা দেওয়া হয় পে ইন স্লিপে ক্যাশে কত টাকার নোটে কতগুলো নোট দেওয়া হচ্ছে তারও একটা ডেসক্রিপশন দেওয়ার ব্যবস্থা থাকে। ডান দিকের পার্টে
যিনি জমা দিচ্ছেন তার সিগনেচার থাকে এবং বাদিকের পাটে ক্লার্ক যিনি রিসিভ করবেন টাকা তিনি সই করে দেবেন। এই যে বাদিকের পাটটা, এই পাটটাই যিনি জমা দিচ্ছেন তার কাছে থাকবে এবং এই পাটটা তার একটা সোর্স ডকুমেন্ট হিসাবে ব্যবহার হচ্ছে। তিনি যখন হিসাবের বইতে লিখবেন এই পাটটা থেকেই লিখবেন। এরপর আমরা পড়ছি চেক। আমরা চেক সম্পর্কে কম বেশি সবাই জানি যে আমাদের যদি ব্যাংকে ডিপোজিট থাকে, আমানত থাকে, বিশেষ করে সেভিংস অ্যাকাউন্টে বা কারেন্ট অ্যাকাউন্টে, তাহলে আমরা চেকের সাহায্যে অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারি, কিংবা আমাদের কাছে যারা টাকা পায় তাদেরকে আমরা নির্দিষ্ট অঙ্কের চেক দিতে পারি। চেক আবার দুরকম হয়ে থাকে, একটা বিয়ারার চেক বা অর্ডার চেক, আর একটাকে বলা হয় ক্রস চেক। বিয়ারের চেক যিনি ব্যাংকে উপস্থাপন করবেন তিনি চেকে উল্লিখিত টাকা পেয়ে যাবেন। ক্রস চেক কি? ক্রস চেকের ক্ষেত্রে ক্রস চেকটা একটা নির্দিষ্ট ব্যক্তি যাকে প্রদান করা হচ্ছে সেই ব্যক্তির অ্যাকাউন্টে আগে জমা হবে। অ্যাকাউন্টে টাকাটা যখন জমা হবে তারপরে সেই ব্যক্তি সেখান থেকে টাকা তুলতে পারবে, তার আগে তুলতে পারবে না। তোমরা চেকের ছবি দেখতে পাচ্ছ, চেক কেমন হয়ে থাকে। এরপর আমরা পড়ব ডেবিট নোট। আমরা যখন পণ্য কিনি, সেই পণ্যের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে বা অর্ডার বহির্ভূত পণ্য থাকে বা অন্য কোনো কারণে যদি সেই পণ্য ফেরত পাঠানোর প্রয়োজন হয়, তাহলে পণ্য ফেরতের সঙ্গে যিনি পণ্য ফেরত পাঠান তিনি একটা ডকুমেন্ট প্রস্তুত করেন, তাকেই বলা হয় ডেবিট নোট। ডেবিট নোট মানে হচ্ছে যে যাকে পণ্য ফেরত পাঠানো হচ্ছে তার অ্যাকাউন্টকে ডেবিট করে তৈরি করা হয়, সেই জন্য এইটার নাম হচ্ছে ডেবিট নোট। ডেবিট নোটে ইনভয়েসের মতোই যে পণ্য আমরা ফেরত পাঠাচ্ছি তার বিস্তারিত বিবরণ থাকে এবং সঙ্গে কারণও উল্লেখ করা থাকে যে কেন আমরা ফেরত পাঠাচ্ছি পণ্য। তোমরা ডেবিট নোটের ছবি দেখতে পাচ্ছ। ইনভয়েসের মতোই ডেবিট নোটেও পণ্যের বিস্তারিত বিবরণ থাকে এবং সঙ্গে কেন পণ্য ফেরত পাঠানো হচ্ছে তার কারণটাও উল্লেখ করা থাকে। আর বাকি মোটামুটিভাবে ইনভয়েসের মতোই দেখতে। এরপর আমরা আসছি ক্রেডিট নোট বা পাওনা লিপি সম্পর্কে। ডেবিট নোটের ঠিক এটা উল্টো। ডেবিট নোট যিনি তৈরি করেছিলেন তিনি যেমন যাকে পণ্য ফেরত পাঠাচ্ছেন তার অ্যাকাউন্টকে ডেবিট করেছিলেন, আর ফেরত পাওয়ার পর পণ্য ফেরতকারীর অ্যাকাউন্টকে ক্রেডিট করে তিনি আবার একটা নোট প্রস্তুত করবেন একই রকম প্রায় দেখতে, এবং তিনি সেই নোটটা ফেরতকারীকে পাঠিয়ে দেবেন, তাকেই বলা হয় ক্রেডিট নোট। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এক্ষেত্রেও পণ্যের বিস্তারিত বিবরণ লেখা থাকছে, কেন পণ্যটা ফেরত এসেছিল সেটাও লেখা থাকছে। হ্যাঁ, তা এটাকেই বলা হচ্ছে ক্রেডিট নোট। এরপর আমরা পড়ব রসিদ বা রিসিপ্টস। রিসিপ্ট কি না, কারো কাছ থেকে যদি অর্থ পাওয়া যায় তাহলে ওই অর্থ পেয়েছি তার প্রমাণস্বরূপ তাকে একটা নথি দিতে হয়, তাকেই বলা হয় রিসিপ্ট। রিসিপ্ট সবসময় ডুপ্লিকেট কপি সহ প্রস্তুত করতে হয়। অরিজিনাল কপিটা যিনি টাকা প্রদান করছেন তাকে দিয়ে দেওয়া হয়, আর ডুপ্লিকেট কপিটা যিনি টাকা পাচ্ছেন তার কাছে রেখে দেওয়া হয়। অরিজিনাল কপি যিনি টাকা প্রদান করলেন তার সোর্স ডকুমেন্ট, আর ডুপ্লিকেট কপিটা যিনি টাকা পেলেন তার ক্ষেত্রে সোর্স ডকুমেন্ট। তাহলে আজকে আমরা সোর্স ডকুমেন্ট সম্পর্কে বা সোর্স ভাউচার সম্পর্কে বিস্তারিত জানলাম। বিভিন্ন প্রকারের সোর্স ডকুমেন্ট যেগুলো ব্যবসায় ব্যবহৃত হয় তাদের সম্পর্কেও বিস্তারিত জানলাম। আজকের ক্লাস এখানেই শেষ করছি। ক্লাস 11-এর সমস্ত ক্লাসগুলো একসঙ্গে দেখার জন্য তোমরা বাঁদিকের ছবিতে ক্লিক করো, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য ডান দিকের ছবিতে ক্লিক করো। থ্যাংক ইউ।